গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় ৭৫ জনের নাম সহ অজ্ঞাত ৪০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এখন পর্যন্ত আটক করা হয়েছে অর্ধশতাধিক ব্যক্তিকে। দ্বিতীয় দফায় আজও শহরে কারফিউ জারি থাকলেও বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তা শিথিল করা হয়। ফলে বিভিন্ন এলাকায় বাড়ে মানুষের উপস্থিতি। এদিকে সহিংসতায় আহত চিকিৎসাধীন আরও একজন ঢাকায় মারা গেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষের পর দ্বিতীয় দিনেও থমথমে গোপালগঞ্জ। দ্বিতীয় দফায় বাড়ানো কারফিউর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে শুক্রবার সকাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের বাস চলাচল শুরু হয়। কোনো লোকজন নাই, ইনকাম নাই, সব দোকানপাট বন্ধ। কারফিউর কারণে তো মানুষ ঘর থেকে রাস্তাঘাটে আসে না। বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩ ঘন্টা কারফিউ শিথিল করায় কাঁচাবাজার সহ বিভিন্ন সড়কে বাড়ে মানুষের উপস্থিতি। দিন আনা দিন সমস্যা আছে, যার কারণে আমরা একটা টেনশনের ভিতরে আছি বা একটা ইসের ভিতরে আছি, সমস্যার ভিতরে আছি। আর আশা আকাঙ্ক্ষা যে আমরা নিরাপদে বাসায় ফিরে যেতে পারি, কোনো দুর্ঘটনা না ঘটে, এটাই আমাদের চাওয়া পাওয়া। সংঘর্ষের ২ দিন পর শুক্রবার সকালে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পুলিশ। হামলায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান কর্মকর্তারা। এদিকে সংঘর্ষে আহত অটোরিকশা চালক রমজান মুন্সি চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। এ নিয়ে বুধবারের সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তো কারফিউ শিথিল ছিল, এই মুহূর্তে আবারও কারফিউ জারি হয়েছে ২টো থেকে। কি অবস্থা দেখতে পাচ্ছেন? আর ৭৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাবেন। তোমা গোপালগঞ্জে তো কারফিউ চলছে। এই কারফিউর সাথে সাথে কিন্তু মানুষের মধ্যে একটা ভীতিও আছে। এই কারফিউ এবং সন্ত্রাসী বলেন বা দুষ্কৃতী বলেন, যারা হামলাকারী, এদের গ্রেপ্তার করতে স্থলপথের পরেও কিন্তু নদীপথে টহল রয়েছে নৌবাহিনী এবং কোস্টগার্ডের বেশ কয়েকটি ইউনিট। এই নদীপথে কিন্তু টহল দিচ্ছে। আমি যদি আপনাদের দেখাই, তারা নদীপথে টহল অব্যাহত রেখেছে। রাত দিন ২৪ ঘন্টাই তারা নদীপথে, যাতে দুষ্কৃতকারীরা পালিয়ে যেতে না পারে সেজন্য তারা পাহারা দিচ্ছে। এটা গোপালগঞ্জ সদর থেকে টেকেরহাট পর্যন্ত, মুকশেদপুরের টেকেরহাট পর্যন্ত প্রায় ৩৮ কিলোমিটার নদীপথ তারা বিভিন্ন সবসময় অভিযানের আওতায় রেখেছে। এছাড়া মামলা হয়েছে গোপালগঞ্জে ৪০০ জনের অজ্ঞাত এবং ৭৫ জনের নাম উল্লেখ করে। এই ঘটনায় নদীপথে এবং স্থলপথে যাতে পালিয়ে যেতে না পারে প্রশাসনের পক্ষ থেকে সেই ধরনের নজরদারি রাখা হয়েছে। আমি দেখাতে পাচ্ছি যে কোস্টগার্ডের এবং নৌবাহিনীর ৩টি ইউনিট এই মধ্যে তারা টহলে রয়েছে। এই টহলকে কেন্দ্র করে কিন্তু গ্রামীণ মানুষের মধ্যে একটা ভীতিও রয়েছে। গ্রামের মানুষ কিন্তু আতঙ্কে আছে যে কখন তারা এই যৌথ বাহিনীর অভিযানের শিকার হন। এছাড়া দুষ্কৃতকারীরা যে গোপালগঞ্জে পালিয়ে আছে কিনা সেটাও তারা খুঁজে দেখছে এবং যৌথ বাহিনী বিভিন্ন রাতে এবং দিনে অভিযান চালিয়ে এই সমস্ত দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের চেষ্টা করছে। গোপালগঞ্জের কারফিউকে কেন্দ্র করে ৩ ঘন্টা শিথিল ছিল। এই ৩ ঘন্টা শিথিলের সময় সাধারণ মানুষ কিন্তু বাইরে বের হয়েছিল। এখন আবার তারা ঘরে ফিরতে শুরু করেছে। নামাজ শেষ করে যার যার মতো কার তারা বাড়ি ফিরেছে। গোপালগঞ্জের বিভিন্ন পাড়া মহল্লার দোকান ইতিমধ্যে খুলেছিল, আবার বন্ধ করে তারা বাড়ি ফিরেছে। কারফিউ নিয়েছিল গোপালগঞ্জের থেকে আমার কাছে সর্বশেষ। গোপালগঞ্জে আবারও দুপুর ২টো থেকে কারফিউ জারি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন টহল অভিযান এখন পর্যন্ত চলছে। সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। হামলা করে এনসিপিকে দমন করা যাবে না, সামনে আরও বড় লড়াইয়ের দিন আসছে, সেজন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে মুন্সিগঞ্জে পথসভায় এসব কথা জানান তিনি। এ সময় দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, পদযাত্রার মূল লক্ষ্য বড় সিন্ডিকেটের বিরুদ্ধে।
পরিস্থিতি যাই হোক না কেন ফ্যাসিস্ট শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পরে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানান, দেশ ও দলের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংস্কার কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয়, রাষ্ট্রের প্রয়োজনেই চলছে। যে কোনো মূল্যে জুলাই ঘোষণাপত্র আদায় করা হবে বলেও জানান তিনি। মুন্সিগঞ্জে জুমার নামাজ শেষে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন এনসিপি নেতারা। এদিকে কর্মসূচি ঘিরে মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় আপনারা সরব হন, প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলুন। ইনশাল্লাহ আমরা যখন প্রতিবাদ করতে শিখেছি, আমরা আমাদের সকল অধিকার এবং আমাদের মর্যাদা নিশ্চিত করেই আমরা ঘরে ফিরব। এই মুহূর্তে মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শিকদার মেহেদী হাসান। মেহেদী, মুন্সিগঞ্জে জুমার নামাজের শেষে তো নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে এনসিপি নেতারা। এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন? এনসিপির কর্মসূচি কি শুরু হয়েছে কিনা? জি, আমরা কিন্তু আসলে রয়েছি এখন ঠিক মুন্সিগঞ্জে যে পৌর মার্কেট, সেই পৌর মার্কেটের পাশেই একটি চত্বর রয়েছে। এই চত্বরটিকে নাম দেয়া হয়েছে শহীদ চত্বর। মূলত ঠিক গত বছরের 4 আগস্ট এখানে আসলে 3 জন জুলাই যোদ্ধা নিহত হয়েছিলেন। তাদের নাম হচ্ছে সজল, দীপজল এবং রিয়াজুল। যে কারণে এই চত্বরটিকে কিন্তু শহীদ চত্বর বলা হয় এবং তাদের মুন্সিগঞ্জে যে পদযাত্রার স্থানটি, সেই স্থানটি কিন্তু এই শহীদ চত্বরকেই আসলে বেছে নেওয়া হয়েছে। যদিও আসলে কথা ছিল শহীদ মিনার থেকে তারা আসলে পদযাত্রা শুরু করবেন, কিন্তু সময় স্বল্পতার কারণে তারা কিন্তু সেই কাজটি করতে পারেননি। সরাসরি কেন্দ্রীয় নেতাকর্মীরা আসলে এখানে চলে এসেছেন এবং এখানে এসেই তারা বক্তব্য দিয়েছেন। আমরা তাদের বক্তব্য শুনেছি এবং দর্শকদের উদ্দেশ্য জানিয়েছিলাম। তবে তার আগে যদি আমি আপনাকে একটু বলতে চাই যে আসলে এখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমি আপনাদের একটু দেখাতে চাই যে আসলে এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা, সেই বিষয়ে কিন্তু আসলে ব্যাপক ধরনের একটি বলয় তৈরি করা হয়েছে এবং এখন পর্যন্ত অর্থাৎ বেশ কিছু সময় আগে কিন্তু এখানকার আপনার যে প্রোগ্রাম ছিল বা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে, কিন্তু তারপরও কিন্তু এখানে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা কথা বলেছিলাম এখানকার পুলিশ সুপারের সাথে, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে যতক্ষণ পর্যন্ত না তারা এই মুন্সিগঞ্জ জেলাকে অতিক্রম করছেন ততক্ষণ পর্যন্ত আসলে তারা সতর্ক অবস্থানে থাকবেন এবং তারা প্রত্যেকটি বিষয়ে তারা নখদর্পণে রাখছেন যাতে এর আগে আমরা যেটা দেখেছি আসলে যে গোপালগঞ্জে যে ঝামেলাটা হয়েছে সেই ধরনের কোনো ঘটনা বা কোনো ধরনের কোনো ফ্যাসিবাদী বা কোনো সন্ত্রাসী গোষ্ঠী যাতে কোনো ধরনের কোনো অকার্যকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সেই কারণে কিন্তু তারা সচেষ্ট রয়েছেন। আর এছাড়া আসলে তারা আসলে এখান থেকে রওনা দিয়েছেন, তারা এরপরে যাবেন নারায়ণগঞ্জে তাদের একটি বড় পথসভা রয়েছে। তারা সেখানে বাপ্পি চত্বর নামে যে জায়গাটি আছে সেখানে তারা অবস্থান করবেন। সেখানে আসলে তাদের পরবর্তী কর্মসূচি শুরু হবে ঠিক বিকেল 3টা নাগাদ শুরু হওয়ার কথা আছে। আমরা চেষ্টা করবো হয়তো তাদের সাথে আবার সেখানে যুক্ত হওয়ার। তো এই ছিল আমার এখানকার আসলে সর্বশেষ অবস্থান। নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন এনসিপি নেতারা। এই বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শিকদার মেহেদী হাসান। পিআর ভিত্তিক নির্বাচন ও স্থানীয় সরকারের কথা বলে ষড়যন্ত্রমূলকভাবে কেউ কেউ আগামী দিনে ক্ষমতায় আসার চেষ্টা করছে, জনগণ তা মেনে নেবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে পেশাজীবীদের বিক্ষোভ সমাবেশে এই কথা বলেন তিনি আরও বলেন, গোপালগঞ্জে ঘটনার প্রমাণ করে দেশে এখনও স্বৈরাচার সক্রিয় রয়েছে। এই হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করে বিএনপি। অনুষ্ঠানে পেশাজীবীরা বলেন, মিটফোর্ডে হত্যাকাণ্ডকে দলীয় ট্যাগ দেয়া যাবে না। অন্যায় যারা করবে তাদের আইনের আওতায় আনা সরকারের দায়িত্ব। এছাড়া তারা অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুৎসা রটানো হচ্ছে। জিয়াউর রহমানকে নিয়েও ব্যঙ্গ করা হয়েছে। এটা রাজনীতির ভাষা নয়, এটা স্বৈরাচারের ভাষা বলে উল্লেখ করেন বক্তারা। অনুষ্ঠান শেষে মৌন মিছিল করে পেশাজীবীরা। ষড়যন্ত্র যদি না হয় তাহলে এরকম ঘটনা ঘটানো যায় না। গতকালকে তো ফরিদপুরে সুন্দর প্রোগ্রাম হলো, সেখানে তো এরকম কিছু হলো না। স্বৈরাচারের দোষরদের উপর দোষ চাপাচ্ছি ঠিকই আছে, কিন্তু আমাদের ভিতর যারা আজকে গণতন্ত্রকে নস্যাৎ করতে চায় সেই ষড়যন্ত্রকারীরাও ঘাপটি মেরে আছে। তাদের চরিত্র উন্মোচন করা আজকে আমাদের দায়িত্ব।
জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে বিভিন্ন জেলায় মৌন মিছিল করেছে বিএনপি। সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে বিএনপি। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শাহাজিপাড়া মোড়ে গিয়ে তা শেষ হয়। দেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান নেতারা। ঝিনাইদহে জেলা বিএনপির উদ্যোগে মৌন মিছিল হয়েছে। দলের কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। এ সময় শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন নেতাকর্মীরা। গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিল হয়েছে নাটোরেও। লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার রয়েছে আর্থিক অনটনে। অনেকেরই টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা। এদিকে মামলা দায়ের হলেও এখনো বিচার না হওয়ায় ক্ষুব্ধ স্বজনরা। লক্ষ্মীপুর সদর উপজেলার শফিপুর এলাকার সাব্বির হোসেন। 4 আগস্ট গণঅভ্যুত্থানে শহরের চকবাজার এলাকায় যুবলীগের গুলিতে মারা যান সাব্বির। একই সময় মারা যান কাউসার হোসেন বিজয়, সাদাল আফনান ও ওসমান গনি। গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন 300-র বেশি। কোনোভাবেই এই হত্যাকাণ্ড মেনে নিতে পারছেন না স্বজনরা। পাশাপাশি হত্যায় জড়িতদের বিচার ও গ্রেপ্তার নিশ্চিতের দাবি জানান। একটা মানুষকে মানুষ এইভাবে মারে না, দেখ কিভাবে মারছে, আপনারা বিচার করেন। একটা গুলি করে তারা ছাড়তো, তারপর আমি বাঁচে থাকতাম, আমার বাবারা দেখতে পারতাম। 91 জনের মামলা, এজাহার মামলা হয়েছে, আবার 200 হয়েছে আপনার অজ্ঞাত মামলা। তো এই মামলাগুলো কিন্তু হয়েছে, আমার বাদী হয়েছে আমি। এখন তারা ওই যে মেইন আসামি তো একটা পায়নি। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ অনেকেরই টাকার অভাবে সঠিক চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ আছে। কেউ আমাদের খোঁজখবর নিচ্ছে না, আমরা চিকিৎসাহীনতায় ভুগতেছি। আমার শরীরে এখনো 60টা বুলেট আছে। আমি প্রতিনিয়ত আমার শরীরে যন্ত্রণায় আমি কাতরাছি। প্রত্যেক শহীদ পরিবারের পাশে রয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে গুলিবিদ্ধ আহতদের চিকিৎসা চলছে বলে জানান। কয়েক দফায় বেশ কয়েকজন আহতকে আমরা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অ্যাম্বুলেন্স এবং অন্যান্য লজিস্টিক্স সহকারে আমরা ঢাকায় পাঠিয়েছি, তারা চিকিৎসা গ্রহণ করেছেন। কিন্তু তাদের বিদেশে গিয়ে চিকিৎসা গ্রহণের প্রয়োজন রয়েছে কিনা সেটি স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নির্বাচিত বিশেষায়িত হাসপাতালগুলোই সিদ্ধান্ত দিতে পারে। যদি তারা সেই সিদ্ধান্ত দেয় তাহলে এই প্রয়োজন যাদের সেই রোগীদেরকে বিদেশে প্রেরণ করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুরে 4 শিক্ষার্থী সহ 17 জন নিহত হন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর ভাসানটেক এলাকার শীর্ষ সন্ত্রাসী বাবলু গ্রুপের 2 সদস্যকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার রাত 1টার দিকে উত্তর ভাসানটেকের টোনারটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যানুসারে একটি রিকশা গ্যারেজে তল্লাশি চালিয়ে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন সহ 6 রাউন্ড গুলি ও 3টি দেশীয় অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনীর 10 সিগন্যাল ব্যাটালিয়নের সদস্যরা। অভিযানের নেতৃত্ব দেন ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মুশফিক আল বাশার। সকালে এই নিয়ে রাজধানীর ভাসানটেকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, শিগগিরই আটককৃতদের ভাসানটেক থানায় হস্তান্তর করা হবে। তাদের নামে অস্ত্র মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করে দলটি। আনুষ্ঠানিকভাবে বিশ্বখ্যাত স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক আজ বাংলাদেশে কার্যক্রম শুরুর ঘোষণা দিতে পারে। এরই অংশ হিসেবে স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছান। সরকারি কর্মকর্তারা জানান, বিকেল 5টায় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের সাথে একটি চুক্তি সই করবে স্টারলিংক। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রেস কনফারেন্সে বক্তব্য রাখবেন লরেন ড্রেয়ার। রাতে ঢাকার হাতিরঝিলে অনুষ্ঠিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে যোগ দেবেন। জুলাই অভ্যুত্থান স্মরণে দেশের সব মোবাইল ফোন গ্রাহকদের জন্য 1 জিবি করে ফ্রি ইন্টারনেট ডেটা দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। এই ডেটার মেয়াদ থাকবে 5 দিন। বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছরের এই দিনে ফ্যাসিবাদী সরকার গণঅভ্যুত্থান ঠেকাতে মিথ্যা তথ্য দিয়ে ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞ চালায়। সেই ঘটনার স্মরণ করতে এই ফ্রি ডেটা অফার চালু করে সরকার। এই জন্য গত 9 জুলাই মোবাইল অপারেটরদের এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়।
বিটিআরসি জানিয়েছে এই সুবিধা গ্রহণের জন্য গ্রাহকদের নিজ নিজ মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে। বিশেষ এই সেবা পাচ্ছেন গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের গ্রাহকরা। শরীয়তপুরের ভেদরগঞ্জের নরসিংহপুর ফেরিঘাটে ইজারা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে ঘাট এলাকায় আটকা পড়েছে অন্তত ১.৫ শতাধিক যানবাহন। তৈরি হয়েছে ২ কিলোমিটার যানজট। সকাল থেকে এই ফেরি চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা ও ঘাট কর্তৃপক্ষ জানায়, শরীয়তপুর চাঁদপুর রুটের নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে জেলা যুব দলের সাবেক সহ সভাপতি মোমিন দিদার ও সখীপুর থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মায়দুল ইউসুফ জিসান বালার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে ঘাটের ইজারা উঠানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এতে এই রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া দুটি ট্রাককে ভাঙচুর করে দুর্বৃত্তরা। ঘাট কর্তৃপক্ষ বলছে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। এমার্জেন্সি মাল এরা তো আর সারাদিন এখানে বসে থাকবে না, মনে করেন জায়গায় এমার্জেন্সি তারা ওই পিঠে ঘুরে গেছে। আর আমাদের তো মনে করেন যে চট্টগ্রামের মাল এক্সপোর্টের মাল শিপমেন্ট দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত আমাদের গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা করা হয়নি। যে গাড়িটা ওইগুলো বাজার থেকে ঘুরে নিয়ে ব্রিজে ঢালে নেমেছি, 2টা মোটর সাইকেল এসে আমাদের গাড়িতে গেটে বাড়ি বেরিয়েছে, গ্লাসে বাড়ি বেরিয়ে গ্লাস ফাটি ভেঙে দিয়েছে। এই বিষয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সগির হোসেন। সগির, ভেদরগঞ্জের নরসিংহপুর ফেরিঘাটে ইজারা নিয়ে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, সেখানে ঘাট এলাকায় কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। এই মুহূর্তের সবশেষ পরিস্থিতি আপনি কেমন দেখছেন? শরীয়তপুরের নরসিংহপুর চাঁদপুর শরীয়তপুর যে ফেরি ঘাটটি রয়েছে, এই ঘাটে কাল রাত থেকেই কিন্তু গাড়ি চলাচল বন্ধ এবং ফেরিও বন্ধ রয়েছে। আমরা যতটুকু জেনেছি যে শরীয়তপুরের যে সখীপুর থানার ছাত্রদলের যিনি সাবেক সাধারণ সম্পাদক জিসান বালা রয়েছিলেন, তিনি এই 1 বছরের জন্য এই ঘাট ইজারা নেন। কিন্তু সাবেক যে ইজারাদার মোমিন দিদার, বিএনপির একজন নেতা, তিনি আবার লস হয়েছে এ ব্যাপারে কিন্তু উচ্চ আদালতে একটা রিট করেন। এই গত বৃহস্পতিবার সেই রিট রায় পান তিনি। এই রায়ের পরে গত রাত থেকেই কিন্তু তার লোকজন নিয়ে সেই ঘাট তিনি দখল করেন। দখল করার পর এই জিসান এবং মোমিন দিদারের মধ্যে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়। এই দ্বন্দ্ব সৃষ্টিতেই কিন্তু এই যানজটের সৃষ্টি হয়েছে। আমরা বিআইডব্লিউটিসি এবং বিআইডব্লিউটি এর সাথে কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন যে কাল রাত থেকে প্রায় 4 কিলোমিটার জুড়ে কিন্তু একটা যানজটের সৃষ্টি হয়েছে। এখানে কিন্তু ট্রাক, বিশেষ করে কাঁচা মাল আম নিয়ে অনেক ট্রাক চালক এখানে দাঁড়িয়ে আছেন এবং এই আম পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারা জানিয়েছেন তারা খুব দুর্ভোগে রয়েছেন। তাদের দাবি দ্রুত ফেরি চলাচল শুরু হোক এবং তাদের যেই ঝামেলা রয়েছেন ঝামেলাটা যেন মুক্ত হয়। আমরা কিন্তু তার যে দাবি যে তিনি রিট পেয়েছেন, এই জন্য তিনি ঘাটে এসেছেন তার ন্যায্য পাওনা নিতে এবং তিনি গাড়িরও নাকি চাঁদা তুলেছেন, এমন দাবি জিসান বালার। এছাড়া আমরা যতটুকু দেখেছি যে যেই জিসান বালা বলছে যে আমি তো 1 বছরের জন্য ইজারা নিয়েছি, আমি এখনো এই স্টিল নেওয়া আছে, আমি বিআইডব্লিউটিসি থেকে বা হাইকোর্ট থেকে কোনো কাগজ পাইনি। এ নিয়ে দ্বন্দ্বে আমরা দেখেছি প্রায় 2টি গাড়ি ভাঙচুর হয়েছে, পাশাপাশি 2জনকে মারধর করা হয়েছে যারা চালক রয়েছেন। তো এখন পর্যন্ত কিন্তু গাড়ি চলাচল বন্ধ রয়েছে, ফেরিও বন্ধ রয়েছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা চেষ্টা চালাচ্ছেন যে ফেরি চলাচলের জন্য, এবং আমরা দেখেছি যে বেশ কয়েকটি গাড়ি উল্টো পথে চলে যাচ্ছে। এই ছিল ফেরিঘাট থেকে সবশেষ। নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে ছাত্রদল যুব দলের দুই পক্ষের দ্বন্দ্বে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সগির হোসেন। বর্ষায় সবজি সহ নিত্যপণ্যের বাজারে অস্বস্তি বেড়েছে। এখনও বেশ চড়া দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। 2 সপ্তাহের ব্যবধানে 200 টাকার মতো দাম বেড়েছে কাঁচা মরিচের। এছাড়া শসা, টমেটো সহ দাম বাড়তি বেশিরভাগ সবজির। সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দামও। কয়েকদিনের টানা বৃষ্টিতে অনেক জায়গায় ডুবে গেছে ফসলের ক্ষেত, নষ্ট হয়েছে শাকসবজি ও ফসলের মাঠ। এতেই ঘাটতি দেখা দিয়েছে সরবরাহে, ফলে সবজির বাজার এখন বেশ চড়া।
খুচরা পর্যায়ে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৬০ টাকা দরে। 2 সপ্তাহ আগেও বিক্রি হয়েছে ৮০ থেকে ১২০ টাকা কেজিতে। কাঁচামরিচের কেজি হলো 240, শসা 160-50, টমেটো ইন্ডিয়ানটা 140, দেশিটা 160। কাঁচামরিচের দাম একটু বাড়তি, শসার দাম আরও বেশি। কাঁচামরিচ কিনা হচ্ছে 250 টাকা কেজি করে। জি জি জি, আগে তো তুলনামূলক 180-200 টাকা করে কেনা হয়েছে। কাঁচামরিচের মতো শসা ও টমেটোর দামও বেশ চড়া। প্রতি কেজি বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকায়। 2 সপ্তাহ আগেও দাম ছিল 120 থেকে 130 টাকা। অন্যান্য সবজির মধ্যে করলা বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি দরে। প্রতি কেজি পটল 60 থেকে 70 টাকা, ঢেঁড়স 60 টাকা, কাঁকরোল 80 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বেগুন 100 টাকা ও কাঁচা কলার ডজন বিক্রি হচ্ছে 200 টাকা দরে। বৃষ্টির কারণে উৎপাদন পর্যায়ে একটা সংকট আছে, তুলতে সমস্যা। 150 টাকা কেজি শসা, কাঁচামরিচ 260 টাকা। এদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম, বিক্রি হচ্ছে 180 টাকায়। তবে 290 থেকে 310 টাকা কেজি দরে স্থিতিশীল আছে সোনালী মুরগির দাম। এখন আপনার 75-80 এমন বিক্রি করা হয়ে যাচ্ছে। যেরকম ধরেন আমরা বর্তমানে বিগত এতে আমরা বন্যা তো অনেক ফার্ম ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকে লসের মুখে, এই জন্য একটু মালটা একটু মানে টান পড়ে গেছে। 180 টাকা রাখতেছে ফার্মের, যেটা ব্রয়লার। এদিকে পেঁয়াজের দাম কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকায়। আলু আগের দামে স্থির আছে, বিক্রি হচ্ছে 25 টাকা কেজি দরে। এছাড়া রসুন বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকা দরে। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে: খাগড়াছড়িতে ম্যালেরিয়ার প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই দুর্গম এলাকার বাসিন্দা, দ্রুত চিকিৎসার পরামর্শ। জুলাই অভ্যুত্থান স্মরণে প্রতীকী ম্যারাথনে নানা শ্রেণী পেশার মানুষ, তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার প্রত্যয়। মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের জাহাজ নির্মাণ শিল্প। গত 5 বছরে 3টি জাহাজ রপ্তানি হলেও এই বছরেই হয়েছে 3টি। শিল্প সংশ্লিষ্টরা বলছেন এই খাতে সরকারের সহযোগিতা ছাড়া বৈশ্বিক বিশাল বাজারে প্রবেশ সম্ভব নয়। 2022 সালে নারায়ণগঞ্জের আনন্দ শিপইয়ার্ড যুক্তরাজ্যের এনজিয়ান শিপিং কোম্পানির কাছে একটি জাহাজ রপ্তানির পর 22 মাসে বাংলাদেশ থেকে আর কোনো জাহাজ রপ্তানি হয়নি। এর আগে চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন 2020 সালে একটি জাহাজ রপ্তানি করে। তবে চলতি বছরের শুরু থেকে আবারও সুবাতাস বইছে এই খাতে। 3টি জাহাজ রপ্তানির পর আরও 5টি আছে পাইপলাইনে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের সহযোগিতা না পেলে এই শিল্পের আন্তর্জাতিক বাজারে টিকে থাকা কঠিন। এমন সব টার্মস অ্যান্ড কন্ডিশন, আমি ওই সার্কুলারটা ল্যাপস হয়ে গেছে, ওখান থেকে কেউ 1 টাকাও নিতে পারেনি। সো আপনি যেটা বলছেন কী করতে পারে, গভর্নমেন্টের ফান্ড আছে, 2000-3000 কোটি টাকা কোনো ব্যাপার না। আর এটা তো আমরা লং টার্ম, আমরা তো জমি জমা কিনছি না। শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি হলো ইজ বিং সাপোর্টেড বাই দ্য গভর্নমেন্ট পলিসি। গভর্নমেন্টের কাজ হবে পলিসি, যেটা আপনার বিজনেস বান্ধব হতে হবে 1। 2 নম্বর, ব্যাংকের যে কাজগুলি প্র্যাকটিক্যাল হতে হবে। 3 নম্বর, যেহেতু এটা গ্রিন এমিটিং একটা ইন্ডাস্ট্রি, সেখানে গ্রিন ফান্ডটা এখানে দেওয়া উচিত। বিশ্বে জাহাজ নির্মাণ শিল্পের বার্ষিক বাজার প্রায় $400 বিলিয়ন। তার বিপরীতে গত 2 দশকে দেশের অর্জন 200 মিলিয়নের কাছাকাছি। গত সময়ে বিনিয়োগকারীদের অনেকে সরকারি সুবিধার অপব্যবহার করায় ধীরগতি তৈরি হয়েছে। টাকা নিয়েছে হাজার হাজার কোটি টাকা, সেই টাকাতে তারা কাজে লাগায় নাই। তো আপনি খালি নীতি সহায়তা দিলে ব্যাংকিং বান্ধব বা পরে ইনভেস্টমেন্ট বান্ধব ব্যাংকিং করলেই তো হবে না, সেই টাকাটা তো ইনভেস্টরদের কাজে লাগাতে হবে। দেশে রপ্তানিমুখী জাহাজ নির্মাণ করে 10টি প্রতিষ্ঠান। এখন পর্যন্ত 2টি প্রতিষ্ঠান ছাড়া কেউ রপ্তানির তালিকায় নাম লেখাতে পারেনি। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চলতি মৌসুমে হবিগঞ্জ জেলায় আশানুরূপ বৃষ্টিপাত হয়নি। এর প্রভাব পড়েছে জেলার 26টি হাওরে। পানি কম থাকায় হাওরে মাছের প্রজনন ব্যাহত হওয়ায় দেখা দিয়েছে দেশি মাছের সংকট। আবহাওয়া অফিসের হিসাবে সিলেট বিভাগে গত বছরের চেয়ে এবার বৃষ্টিপাত কম হয়েছে 49%। এখন পর্যন্ত কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় প্রভাব পড়েছে হবিগঞ্জের 26টি হাওরে।
কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি, আবার কোথাও একেবারেই শুকনো। গত বছর জেলায় ৯,২৮৫ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছিল। জেলেদের দাবি, এবার পানি কম থাকায় প্রজননের সময়ও হাওরে নেই মাছ। এতে স্থানীয় বাজারে দেখা দিয়েছে দেশি মাছের সংকট। ৩-৪ বছর আমরা জাল দিয়েও মাছ পাই না, ছাই দিয়েও মাছ পাই না। আরও ফানি গাঞ্জি নাই, মাছ কাজ হয় নাই, ওই কারণে আমরা ফিশারি মাছ বিক্রি করি। ফিশারি মাছ বিচ্ছি আমরা লক্ষ লক্ষ টাকা লুস্কানো আছি। গবেষকরা বলছেন, দেশি প্রজাতির মাছের ভবিষ্যৎ অনেকটা নির্ভর করে হাওরের পানির উপর। জলবায়ু পরিবর্তনের কারণে মাছেরই সংকট নয়, তৈরি করবে সামগ্রিক পরিবেশগত সংকট। বৃষ্টিপাতের পরিমাণ কম হচ্ছে, হাওরে পানি কম আসছে, আবার কখনো আগাম বন্যা হচ্ছে, যার ফলে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হচ্ছে এবং মাছের উৎপাদন কমে যাচ্ছে। এর প্রভাব পড়তে পারে যারা এই হাওর অঞ্চলে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন তাদের আর্থসামাজিক অবস্থার উপর। মৎস্য কর্মকর্তারাও বলছেন, চলতি মাসে হাওরে পানি বৃদ্ধি না পেলে মাছের সংকট দেখা দিবে। হাওরে এখনো পানি না থাকার কারণে এই বছর মাছের উৎপাদন নিয়ে আমরা শঙ্কিত। যদি এই মাসের মধ্যেই পানি না আসে তাহলে হাওরে মাছের উৎপাদন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জেলায় ২৫,৪৭০ হেক্টর আয়তনের পুঁটি, শিং, কইসহ নানা প্রজাতির ছোট বড় দেশীয় মাছ পাওয়া যায়। আর মাছ ধরে জীবিকা নির্বাহ করে শত শত জেলে পরিবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়িতে দেখা দিয়েছে ম্যালেরিয়ার প্রকোপ। আক্রান্তরা বেশিরভাগই সীমান্তবর্তী ও দুর্গম এলাকার বাসিন্দা। এর মধ্যে মারা গেছেন একজন। উপসর্গ দেখা দিলে দ্রুত রোগ নির্ণয় কেন্দ্রে যাওয়ার পাশাপাশি নানা পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। খাগড়াছড়িতে গত ৬ মাসে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে ৩৪০ জন। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ১০ জন হলেও এপ্রিল থেকে বাড়তে থাকে রোগী। আর শুধু জুন মাসে সেই সংখ্যা দাঁড়ায় ১৭৬ জনে। এই সময় পানছড়িতে মারা যায় একজন। এছাড়া ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ৪৫ জন। ওষুধ খাওয়াতেছে যখন আমি অত মেডিকেল নিয়ে এসে। আক্রান্তদের বেশিরভাগই দুর্গম দিহিনালা, লক্ষ্মীছড়ি, সাজেক সহ সীমান্তবর্তী এলাকার বাসিন্দা। সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছে সাজেক, মাচালং, বর্ডার লাইন যে এলাকাগুলো আছে সেখান থেকে। ম্যালেরিয়া রোগীর সংখ্যা আগের তুলনায় একটু বেড়েছে। তো বাড়লেও আমাদের সরকারিভাবে আমাদের এটা রোগ নির্ণয়ের জন্য পর্যাপ্ত পরিমাণ RDT আছে। দ্রুত রোগ নির্ণয়ের মাধ্যমে আমরা চিকিৎসা করতে পারি, তাহলে কোনো রোগী, ম্যালেরিয়া রোগী সিভিয়ার পর্যায়ে যাবে না। বর্ষায় ম্যালেরিয়ায় আক্রান্তদের ঝুঁকি কমাতে মশার উৎসস্থল ধ্বংস, মশার কামড় এড়ানো উপযোগী পোশাক পরিধান ও মশারি ব্যবহারের পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন। মশায় যাতে কামড় না দেয় সেই জন্য সেই রকম কাপড় পরবো, বিশেষ করে যখন আমরা মাঠে ঘাটে বিভিন্ন পাহাড়ি অঞ্চলে কাজ করতে যাই। আর একই সাথে মশা নিধনের জন্য আমাদের পক্ষ থেকে যে স্প্রে ব্যবহার করা হয় এগুলোর ক্ষেত্রে আমরা আরো অ্যাক্টিভ হবো, পৌরসভার সাথে সমন্বয় করব। একই সাথে প্রত্যেক ঘরে ঘরে মশারি বিতরণ করা হয়েছে। আমাদের আহ্বান থাকবে রাতে ঘুমানোর সময় সবাই যাতে মশারি ব্যবহার করে। এর আগে ২০২৩ সালে খাগড়াছড়িতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে এক রোগীর মৃত্যু হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ সরকার রোববার ঢাকায় আনুষ্ঠানিকভাবে মার্কিন গম আমদানি সংক্রান্ত একটি চুক্তি সই করতে যাচ্ছে। সেই সঙ্গে ১৪টি বোয়িং বিমান কেনার পরিকল্পনাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই উদ্যোগের উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে $৬ বিলিয়ন বেশি বাণিজ্য ঘাটতি কমানো। পাল্টা শুল্ক কমানো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফার বৈঠক সামনে রেখে এই চিন্তা করা হচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে আনা পণ্যে গড়ে ৬% শুল্ক আরোপ করে বাংলাদেশ। এই হার প্রায় পুরোপুরি তুলে দেওয়াও হতে পারে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। এর পাশাপাশি চলছে বৈঠকের আগে নানা পর্যায়ে প্রস্তুতি। বাণিজ্য মন্ত্রণালয় ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, তৃতীয় দফার আলোচনায় সহায়তার জন্য ব্যবসায়ীদের একটি দল যুক্তরাষ্ট্রে যেতে পারে। আগামী সপ্তাহের শেষ দিকে এই আলোচনা হতে পারে। এই জন্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাবে। যুক্তরাষ্ট্রের বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপ করেছেন। বাণিজ্য ভারসাম্য রক্ষা করতে আমদানি বাড়ানোর কৌশল নিয়েছে বাংলাদেশ।